স্কুলে যাওয়ার সময় দুটো বাচ্চা গায়েব হয়ে যায় আর তারপর জানা যায় তাদেরকে কেউ কিডন্যাপ করেছে। এই বাচ্চাগুলোকে খুঁজতে গিয়ে একটা গোলকধাঁধার মধ্যে পড়তে হয় সবাইকে। তবে শেষে যখন আপনি জানতে পারবেন আসলে কে তাদেরকে কিডন্যাপ করেছিল, এইটা জানার পর আপনি অনেক আশ্চর্য হয়ে যাবেন। বলছিলাম 2022 সালে তেলেগু ভাষায় মুক্তি পাওয়া একটা ক্রাইম থ্রিলার মুভি বাটারফ্লাইয়ের কথা। প্রথম দিকে মুভিটা সেরকম কিছু মনে না হলেও যত গভীরে যেতে থাকবেন আপনার মনে হতে থাকবে আমি কোন গোলকধাঁধায় ফেসে যাচ্ছি। মুভিটার শেষ পর্যন্ত যে এত একটা চরম লেভেলের সাসপেন্স থাকে যেটা আপনাকে মুভিটাতে ধরে রাখতে বাধ্য করবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মুভি শুরু করব, ততক্ষণে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো যাই হোক, মুভির সাসপেন্স শুরু করা যাক। মুভির শুরুতে একটা ক্রাইম স্পট দেখিয়ে মুভিটি শুরু করা হয়, আর এই ক্রাইম স্পটে একটা বাচ্চা ছেলের বডি পাওয়া গিয়েছে। পুলিশরা সেখানে গিয়েছে আর জানার পর জানতে পারে তাদের বাবা মার কাছে কেউ একজন একটা মুক্তিপণ দাবি করেছিল। তারা মুক্তিপণটা পরিশোধও করেছে, কিন্তু তবুও সেই কিডন্যাপারটা তাদের বাচ্চাকে মেরে এখানে ফেলে রেখে গেছে। তখন তো তারা ফেঁসে যাবে, এজন্য তারা মুক্তিপণ নেওয়ার পরও বাচ্চাদেরকে মেরে তাদেরকে ফেলে রেখে যাচ্ছে। ঘটনাটা যে শুধু এখনই ঘটছে এমন না, এই ঘটনাটা বেশ কিছু মাস আগে থেকেই ঘটছে। তবে আমরা চেষ্টা করছি কিডন্যাপারদেরকে ধরার জন্য। তো এখানকার সিনটা আপাতত এখানেই শেষ হয়। তারপর আমাদেরকে বাটারফ্লাই নেক্সট নামে একটা অ্যাপার্টমেন্ট দেখানো হয়। এই জায়গাটার মধ্যে অনেক মানুষই বসবাস করে, তবে আমরা এখন যার কথা বলতে যাচ্ছি তারা বসবাস করে 9 তলায়। এখন আপনারা এখানে যে মেয়েটিকে দেখছেন এই মেয়েটার নাম গীতা। সে একটা কোম্পানিতে জব করে, আর এই যে তার বোন, এনার নাম হচ্ছে বিজয়ান্তী। বিজয়ান্তী একজন বড় লয়ার। তার পাশে তার ছেলে এবং মেয়ে চিন্নু এবং মিন্নু। গীতা এবং বিজয়ান্তীর বাবা মা বেঁচে নেই। বিজয়ান্তী বিবাহিত। বিজয়ান্তী বিবাহিত হওয়া সত্ত্বেও সে তার স্বামীর সাথে এখানে থাকে না। আর কেন থাকে না এই বিষয়টা আমরা একটু পরে জানতে পারবো। বিজয়ান্তী এবং গীতা যখন অনেক ছোট তখন তাদের বাবা মার মৃত্যু হয়, আর এরপর থেকেই বিজয়ান্তী গীতাকে তার মেয়ের মতো করে লালন পালন করত, যেজন্য গীতা অবশ্য বিজয়ান্তীকে সবসময় মা বলে ডাকতো। তো এখানে বিজয়ান্তী গীতাকে বলে, আচ্ছা তুই যে আমাকে এভাবে মা বলে ডাকিস, তোর যখন বিয়ে হবে তারপর তোর যখন বাচ্চা কাচ্চা হবে তারা কি আমাকে ঠাকুমা ঠাকুমা বলে ডাকবে? এখানে তাদের কথাবার্তা দেখে বোঝা যায় গীতা তার বোনকে আর বিজয়ান্তীও গীতাকে অনেক ভালোবাসে। এরপর দিন গীতাকে তার অফিসে দেখানো হয়। গীতা এই অফিসে জব করে। তখন তার বস তাকে ডাকে, আর তার বস তাকে ডেকে তার অনেক প্রশংসা করতে থাকে। আসলে গীতা সব কাজে অনেক পারদর্শী ছিল, যে কারণে তার বস যে কোনো একটা দরকারি কাজ হলেই তাকে সবার আগে ডাকতো। গীতার বস গীতাকে কিছু প্রশংসা করে অন্য লোকের সামনে, আর একটা ছোট্ট কাজ তাকে বুঝিয়ে দিয়ে তাকে চলে যেতে বলে। এদিকে গীতা যখন তার বসের সাথে কথা বলছিল তখন বিশ্ব নামে একটা ছেলে বারবার তাকে মেসেজ দিচ্ছিল আর ফোন দিচ্ছিল। গীতা বারবার ফোনটা কেটে দিচ্ছিল, তবুও সেই ছেলেটা বারবার ফোন দিচ্ছিল জন্য গীতা বাহিরে যায়। আর বাহিরে গিয়ে একটু রাগের মাথায় তাকে বলে, আমি বলেছি না সেম জায়গা আর সেম সময়ে আমি দেখা করব। এরপর আমাদেরকে একটা রেস্টুরেন্টে গীতা আর এই যে বিশ্ব নামে ছেলেটাকে দেখানো হয়। তো বিশ্ব এবং গীতার মাঝে 4 বছরের একটা রিলেশন আছে। বিশ্ব গীতাকে বলে, আমার ফ্যামিলি থেকে ম্যাট্রিমনিতে আমার মেয়ে দেখা শুরু করেছে। আমি অনেকগুলো মেয়েকে রিজেক্ট করেছি, কিন্তু এভাবে আর কতদিন যায় বলো? তুমি একটু প্লিজ তোমার পরিবারে বলো। আর তোমার পরিবার বলতে তো তোমার বোন আছে, একজনকে তো রাজি করাতেই পারবে। তখন গীতা বলে, হ্যাঁ আমার বোনকে তো আমি বলতে পারি, কিন্তু আমার বোন ছোটবেলা থেকে আমাকে অনেক মানুষ করেছে, তার একটা অধিকার আছে আমার উপর। আমাকে আমার পূর্ণাঙ্গ অধিকার দিলেও কেন জানি তাকে বলতে আমার অনেক ভয় হচ্ছে। এরপর তারা এই বিষয়গুলো নিয়ে আলাপ করছিল, আর তাদের একটু প্রথমে মন খারাপ হলেও পরে তারা আসলে ডিসাইড করে যে তারা দুইজনই তাদের পরিবারকে খুব ভালোভাবে এই বিষয়টা বুঝিয়ে বলবে। এরপর কোর্টে বিজয়ন্তীকে দেখানো হয়। বিজয়ন্তী একটা কেস লড়ছিল, আর এই কেসের সরকার পক্ষের উকিল ছিল চন্দ্রমোহন নামে একজন লোক। বিজয়ন্তী এখানে একটা মেয়ের হয়ে কেস লড়ছিল, আর এই মেয়েটা একটা অনাথ আশ্রমে থাকতো। তো সেইখানের একটা ওয়ার্ডে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হচ্ছিল, আর এইটা থেকে বাঁচার জন্য সে পালাচ্ছিল। আর পালাতে গিয়ে আনফরচুনেটলি সে অন্য কাউকে মেরে দেয়। এই তথ্যগুলো চন্দ্রমোহন কোনোভাবে বিশ্বাস করছিল না, কিন্তু কোর্ট আসলে সমস্ত তথ্য এবং প্রমাণ ঘেঁটে দেখার পর এটাই রায় দেয় যে সেই মেয়েটা শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্যই একটা খুন করেছে। তখন সেই মেয়েটাকে সকল প্রকার চার্জ থেকে মুক্ত করে দেওয়া হয়। কোর্টের বাইরে বিজয়ান্তীর সাথে চন্দ্রমোহন দেখা করে। চন্দ্রমোহন বিজয়ান্তীকে বলে, শুনলাম তুমি নাকি কালকে জর্জ হওয়ার জন্য ভাইবা দিতে যাচ্ছ। একে তো উকিল, এই জ্বালায় বাঁচি না, আরো যদি জর্জ হয়ে যাও তখন না জানি আমাদের আরো কি করে ছাড়বে। আর মুভিটার এই জায়গায় এসে আমরা জানতে পারি চন্দ্রমোহন আসলে বিজয়ান্তীর হাজবেন্ড। কোনো একটা কারণে তারা দুইজনের কাছ থেকে আলাদা থাকে, তবে তাদের ডিভোর্স হয়নি। বিজয়ান্তী চন্দ্রমোহনকে বলে, তুমি সময় করে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। চন্দ্রমোহন এখানে বিজয়ান্তীকে বলে, তুমি জাজ বা চিফ জাস্টিস অথবা প্রধানমন্ত্রী হও না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি আমার সন্তানদেরকে তোমার কাছে থাকতে দেব না, তাই আমি এত সহজে ডিভোর্স পেপারে সাইন করছি না।
আমি যে করেই হোক আমার সন্তানদেরকে ফিরিয়ে আনবো, তুমি দেখে নিও। বিজয়ন্তী তখন বলে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই বলে বিজয়ন্তী সেখান থেকে চলে আসে। বিজয়ন্তী রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন গাড়ির লুকিং গ্লাসে খেয়াল করে দুইটা মোটরসাইকেলে 4 জন লোক তাকে ফলো করছে। বিজয়ন্তী ড্রাইভারকে বলে গাড়ি থামাও, আর গাড়ি থামিয়ে হেডফোনে কিছুক্ষণ গান শোনো, বাইরে কি হচ্ছে এটা খেয়াল করার দরকার নেই। তো ড্রাইভার তাই করে। এরপর বিজয়ন্তী সেখানে নামে আর ওই লোক 4 জনের সাথে কথা বলে। এই লোকগুলো আসলে দেগালাস নামে একজন ক্রিমিনালের লোক। দেগালাস বর্তমানে জেলে আটকা অবস্থায় আছে। দেগালাসই এদেরকে পাঠিয়েছে বিজয়ন্তীর কাছে, যাতে করে দেগালাসের কেসটা বিজয়ন্তী নেয়। বিজয়ন্তী প্রথমে কেসটা নিতে চায় না। তখন সেখানে থাকা 4 জনই তাকে ভয় দেখাতে শুরু করে। তাকে বলে ম্যাম, আপনি আসলে খেয়াল করে দেখুন, আপনার 2টি সন্তানই কিন্তু স্কুলে যায়, আপনার বোনও তো কোথাও একটা জব করে, এদের উপর কিন্তু আমাদের সবসময় নজর আছে, আমরা তাদেরকে ভালো নজরেই দেখি। তো এইভাবে ইশারা ইঙ্গিতে আসলে বিজয়ন্তীকে তারা ভয় দেখাতে শুরু করে। দেগলাসের লোকেরা বিজয়ন্তীর সাথে দেগলাসের কথা বলিয়ে দেয়। তখন বিজয়ন্তী দেগলাসকে বলে আমি তোমার কেসটা নিয়ে একটু হলেও ভাবতাম, কিন্তু তোমার লোকেরা তো আমাকে সোজা থ্রেট করা শুরু করেছে। আমি কি থ্রেটের মানুষ বলো? তোমরা আমাকে থ্রেট করলে আর আমি কি তাতে কেসটা নেব? আমি এতদিন ভাবলেও এখন বলছি আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, তোমার কেস আমি কখনোই নেব না। এতে তোমার যা ইচ্ছা হয় তুমি করতে পারো। বিজয়ন্তী সেখান থেকে চলে আসে আর এসে তার বাচ্চাদেরকে রাতে ঘুম পাড়ায়। ঘুম পাড়ানোর পর সে তার বোন গীতার কাছে যায়। তখন গীতাকে বলে আচ্ছা গীতা, তোর তো বয়স অনেক হলো, ম্যাট্রিমনি সাইটে কি তুই অ্যাপ্লিকেশন করেছিস? তখন গীতা এই সুযোগটা পেয়ে বিজয়ন্তীকে বলে মা, আসলে আমাকে না একটা ছেলে 4 বছর থেকে প্রপোজাল দিয়ে আসছে, আমি কিন্তু অ্যাকসেপ্ট করিনি। আসলে তোমার অনুমতি না নিয়ে অ্যাকসেপ্ট করাটা কেমন হয়ে যায় না? বিজয়ন্তী গীতাকে বলে দেখ, আমিও ভালোবেসেছিলাম, কিন্তু হয়তো আমার ডিসিশনটা ভুল ছিল, আর আমার কপালেও এটাই হয়তো লেখা ছিল, কিন্তু তোরও একটা ব্যক্তিগত লাইফ আছে, তাই আমি চাই না তোর লাইফে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা আমার সাথে হয়েছে। আমি আসলে চাচ্ছি আমার সাথে যেটা হয়েছে এমনও যদি তোর সাথে হয় তবে সেটা তোর সিদ্ধান্তেই হোক, তাই আমি তোর সিদ্ধান্তকে সবসময় প্রাধান্য দেব। সামনের রবিবার ওকে লাঞ্চে ইনভাইট কর, আমি ওর সাথে কথা বলে দেখি। বিজয়ন্তী এই কথাগুলো বলছিল আর আপসেট হয়ে যাচ্ছিল। তখন গীতা ক্যাসেটে একটা গান প্লে করে, আর এই যে ক্যাসেটটা দেখছেন এই ক্যাসেটটা নিয়েও একটা কাহিনী আছে। ছোটবেলায় গীতা এবং বিজয়ন্তী দুইজনে অনাথ আশ্রমে ছিল, আর সে সময় গীতা ওয়ার্ডম্যানের কাছ থেকে 2টা ডিম চায়, কিন্তু ওয়ার্ডম্যান তাকে ডিম না দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এই জিনিসটা বিজয়ন্তীর কাছে অনেক খারাপ লাগে। একদিন বিজয়ন্তী খেয়াল করে সেই ওয়ার্ডম্যান গাছের তলায় বসে গান শুনছে আর বিড়ি টানছিল। তখন বিজয়ন্তী উপরে খেয়াল করে একটা মৌমাছির চাক। বিজয়ন্তী কোথা থেকে যেন একটা ঢিল নিয়ে এসে সেই মৌচাকে ঢিল ছুঁড়ে মারে, আর তারপর তারা ঘরের ভিতরে ঢুকে যায়। এদিকে সমস্ত মৌমাছি সেই ওয়ার্ডম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর বিজয়ন্তী সুযোগ বুঝে তার বোনকে এবং আসার সময় ওই ক্যাসেটটি সাথে করে নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল। এরপর বিজয়ন্তী অনেক কষ্ট করে গীতাকে এতদূর মানুষ করেছে, আর সে নিজেও প্রতিষ্ঠিত হয়ে একজন বড় লয়ার হয়েছে। এদিকে বিজয়ন্তীর জাজের আবার ইন্টারভিউ ছিল, যে জন্য সে আরো বেশি আপসেট হয়ে যাচ্ছিল। তো তারপর আমরা দেখি 2 বোন সেখানে তাদের ডিপ্রেশন কাটানোর জন্য নাচানাচি করছিল। সিন অন্য একটা জায়গায় শিফট হয়ে যায়। এই যে চুল পাকা বয়স্ক লোকটিকে দেখছেন, ইনি একজন রিটায়ার্ড এসপি। ইনি আসলে এই অ্যাপার্টমেন্টেরই একটা ফ্ল্যাটে থাকেন। পাশে যে কমলা কালার টি শার্ট পরা লোকটিকে দেখছেন, ইনি এই পুরো অ্যাপার্টমেন্টটার প্রেসিডেন্ট। সামনে নির্বাচন আছে, তাই তিনি ভোট চাওয়ার জন্য লোকদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। আর এদিকে বিজয়ন্তীকে দিল্লিতে যেতে হবে, এজন্য দিল্লি যাওয়ার আগে বিজয়ন্তী গীতাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। বাচ্চাদের কখন কি লাগবে, ওদেরকে কিভাবে দিয়ে আসতে হবে, কিভাবে নিয়ে আসতে হবে, এই সমস্ত বিষয়গুলো গীতাকে বুঝিয়ে দিচ্ছিল। বিজয়ন্তী গীতাকে এটা বলে দেয় তোর আমাকে ফোন করার দরকার নেই, যদি প্রয়োজন হয় আমি আসলে আমার ইন্টারভিউ শেষে তোকে ফোন করব। বিজয়ন্তী প্রথম একটু ভয় পাচ্ছিল। গীতা আসলে বিজয়ন্তীকে অনেক সাহস যোগায় আর তাকে বলে আরে মা, কিচ্ছু হবে না, তুমি আগেও তো অনেক ভালো কিছু করেছো, এবারও খুব ভালো কিছুই হবে। যদি বা মুভির শুরুর দিকে আমি বলেছিলাম বিজয়ন্তী গীতার বোন হলেও গীতা কিন্তু বিজয়ন্তীকে মা বলেই ডাকে। তো তারপর গীতা বিজয়ন্তীকে কারে উঠিয়ে তাকে বিদায় জানায়। গীতা এরপর খুশি মনে তাদের ফ্লোরে যাওয়ার জন্য লিফটে ওঠে। লিফটে ওঠার পর দেখতে পারে সেখানে একটা ছেলে তার দিকে খুব বাজেভাবে তাকাচ্ছিল। গীতার এই বিষয়টা অনেক খারাপ লাগে, সে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তো এরপর 9ম তলায় গিয়ে লিফট থামে, আর 9ম তলায় সে যখন যাচ্ছিল তখনও সে খেয়াল করে সেই ছেলেটা এখনো তার পিছু নিচ্ছে। গীতা তার ফ্ল্যাটে ঢুকে যায়, আর তারপর জানা যায় সেই লোকটা আসলে 609 নাম্বারের জায়গায় 906-এ চলে এসেছে। গীতা ঘরে ঢুকেই বাচ্চাদেরকে তৈরি করা শুরু করে, তাদেরকে স্কুলে দিয়ে আসতে হবে এজন্য। অ্যাপার্টমেন্টের নিচে আমরা কয়েকজন ছেলেকে দেখতে পাই, আর এখানে আরেকটা ছেলে ছিল বড় করে, সে আসলে ওই বাকি বাচ্চাদের বলের হাওয়া ছেড়ে দিচ্ছিল। আর এই ছেলেটার নাম জ্যাক। জন একটা ড্রাগ এডিক্টেড ছেলে, তার বাবা মা এখানে থাকে না, তারা আমেরিকাতে থাকে।
সে আসলে একটা অ্যাপার্টমেন্টের মালিক, তাই এখানে ড্রাগ নেয় আর পড়ে থাকে এখানেই। তার বিরুদ্ধে অনেক অভিযোগ, সে আসলে ড্রাগ সেবন করে, এমনকি অনেক খারাপ কাজ করে। তবু আসলে তাকে এই জায়গা থেকে বের করে দেওয়া যাচ্ছিল না, কারণ সে একটা অ্যাপার্টমেন্টের মালিক, তার এখানে অধিকার আছে। এরপর গীতাদের ফ্ল্যাটের দৃশ্য দেখানো হয়। বাচ্চা দুইজন গীতার উপর অনেক অভিমান করেছিল। প্রথমে তাদেরকে দেখে তো ভাবলাম না জানি কি হয়েছে, পরে শোনা যায় গীতার সাথে তারা একটা গেম খেলেছিল, তো তাদের কথা গীতা তাদের সাথে একটা চিটিং করেছে। এখানে গীতাদের কাজের মেয়েটাকে দেখানো হয়। গীতাদের কাজের মেয়ের নাম বেবি। বেবি তখন বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে থাকে, তখন বলে আন্টি তো এখন তোমাদেরকে ইচ্ছা করে হারিয়েছে, যাতে করে পরবর্তীতে তোমরা আরো ভালো করে গেমটা খেলতে পারো আর জিততে পারো। বেবি গীতাকে বলে পাশের বছর মৃণালী আন্টি আমাকে একবার ডেকেছে, উনি নাকি আজকে বাসা পরিষ্কার করবে, একা নাকি করতে পারছে না, এজন্য আমাকে 1 ঘন্টা ছুটি দিতে হবে, আমি একটু ওই দিকটায় যাব। গীতা বলে আচ্ছা ঠিক আছে যাও, সমস্যা নেই, আমি বাচ্চাদেরকে নিয়ে একেবারে লাঞ্চে ফিরবো, তুমি শুধু আমাদের জন্য লাঞ্চটা রেডি করে রাখিও। এরপর ফ্ল্যাট নাম্বার 205 দেখানো হয়। সেখানে বাইরে থেকে একটা লোক এসে ভিতরের লোকটাকে কিছু বলছিল, তখন ভিতরের লোকটা বলে এই প্ল্যানটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, আর আধা ঘন্টা পর এখানে আসো, তুমি এই সময়টার জন্য বাইরে গিয়ে অপেক্ষা করো। বাইরের লোকটা জানতে চাচ্ছিল আমরা তাদের কাছে কত চাইতে পারি। তখন ভিতরের লোকটা বলে 5 লাখ, এর থেকে বেশি লোভ করা যাবে না, যদি এর থেকে বেশি লোভ করি তাহলে আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। গীতা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য লিফটের কাছে যায়। লিফটের সুইচ চাপতেই গীতা খেয়াল করে বাচ্চা দুজন সিঁড়ি দিয়ে নামা শুরু করেছে। বাচ্চারা তার খালাকে বলে আমরা আসলে সিঁড়ি দিয়ে নামতে চাই। এদিকে লিফটে চাপ দেওয়ার কারণে লিফটও গীতার কাছে চলে আসে। তখন গীতা বাধ্য হয়ে লিফট দিয়ে নামে, আর বাচ্চারা সিঁড়ি দিয়ে নামছিল। গীতা লিফটে থাকা অবস্থাতেই বিজয়ন্তী গীতাকে ফোন করে। বিজয়ন্তী বলে আমি দিল্লি পৌঁছে গেছি, গাড়ি থেকে নামার সময় হোঁচট খেয়ে পড়ে যেতে ধরেছিলাম, আমার কেন জানি সন্দেহ লাগছে, বাচ্চারা ঠিক আছে তো? তখন গীতা বলে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা আমার সাথেই আছে, আর ওরা ঠিক আছে। গীতা এবং বিজয়ন্তীর কথা বলার মাঝেই সেখানে কারেন্ট চলে যায়। এরপর কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসলে গীতা তার বোনকে বলে তুমি কাজে মনোযোগ দাও, ওরা তো আমার সাথে আছে, এত টেনশন করার কিছু নেই। গীতা এবং বিজয়ন্তী ফোন রাখার সাথে সাথেই বিজয়ন্তী অজ্ঞান হয়ে এয়ারপোর্টে পড়ে যায়। লিফট নিচে এসে গেছে। গীতা নিচে নামার পর চারদিকটা খেয়াল করে দেখে বাচ্চারা এখনো নামেনি। গীতা সিকিউরিটির কাছে জিজ্ঞেস করলে সিকিউরিটি বলে না বাচ্চারা তো এখনো নামেনি। তো এরপর গীতা সেখানে অনেকক্ষণ ওয়েট করতে থাকে। ড্রাইভার বাচ্চা দুইজনকে নেওয়ার জন্য নিচে আসলে গীতা তাকে বলে আপনি একটু উপরের দিকে উঠতে থাকুন তো, দেখুন তো ওরা কত দূর আছে এখনো। কৃষ্ণা এক এক করে 4 তলা পর্যন্ত ওঠে, আর সেখানে উঠে দেখে না এখানেও তো বাচ্চারা নেই। ড্রাইভার কৃষ্ণা নিচে আসে, আর নিচে এসে গীতাকে বলে ম্যাম ওদেরকে তো আমি 4 তলা পর্যন্ত খুঁজলাম, ওরা তো কোথাও নেই। তখন গীতা বলে তুমি ওদেরকে নিচে ভালো করে রাস্তার দিকে খুঁজতে থাকো। একথা বলে গীতা উপরের দিকে ওঠা শুরু করে। গীতা প্রায় প্রত্যেকটা ফ্লোরেই বাচ্চাদের কথা জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সবাই বলছিল না বাচ্চাদেরকে তারা দেখেনি। গীতার একটু টেনশন হচ্ছিল। গীতা ভাবতে থাকে বাচ্চারা তাহলে গেল কোথায়। এরপর গীতা ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটে গিয়ে প্রত্যেকটা ঘর এমনকি সোফার আড়ালে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু বাচ্চারা আসলে কোথাও ছিল না। গীতা খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। ছাদে বেশ কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছিল। তখন গীতা তাদেরকে জিজ্ঞেস করে, কিন্তু তারা বলে এখানে চিন্নু এবং মিন্নু কেউই আসেনি। ছাদে থেকে গীতা নিচের দিকে খেয়াল করে, কিন্তু নিচেও আসলে তাদেরকে দেখা যাচ্ছিল না। গীতা খুঁজতে খুঁজতে বেসমেন্টের দিকে যায়, আর সেখানে কেউ বাচ্চাদেরকে খুঁজতে থাকে, কিন্তু এত খোঁজাখুঁজির পরও গীতা বাচ্চাদেরকে পাচ্ছিল না। এদিকে তখন যে বাইরে ছিল সেই লোকটাকে দেখানো হয়। সে 205 নম্বর রুমের লোকটাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে তাকে বলছে আমি কি ভিতরে আসবো? তখন অপর দিক থেকে সেই লোকটা বলে তুই এখন যদি ভিতরে আসিস তাহলে সবাই বুঝে যাবে তোর এখানে আসার দরকার নেই, আমি ভ্যানে করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তুই বাইরেই থাক। গীতা বাচ্চাদেরকে খুঁজতে খুঁজতে অ্যাপার্টমেন্টের বাইরে চলে এসেছে। অ্যাপার্টমেন্টের বাইরে আসার পর আমরা দেখতে পাই সেখানে দেগালাসের লোকগুলো ছিল, যারা আসলে রিজা আন্টিকে থ্রেট দিয়েছিল কেসটা নেওয়ার জন্য। সেখানকার একজন বলছিল ভাইকে না জানিয়ে আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা করা কি ঠিক হবে? অন্যজন তখন বলছিল দেখ ভাইকে জানিয়ে যে সব কাজ করতে হবে এমন কি আছে, আমরা ভাইকে না জানিয়ে যদি কাজটি করি তখন ভাই আমাদের উপর অনেক খুশি হয়ে যাবে। এই দৃশ্যগুলো দেখে সন্দেহ অনেকের প্রতি হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু আসলে জানি না এই কাজটা কে করেছে। তো যাই হোক আপনারা দেখতে থাকুন, একটু পরে আমরা জানতে পারবো আসলে কে এই কাজটা করছে। গীতা অনেক নার্ভাস হয়ে যায়। তারপর সে আবার সিকিউরিটির কাছে যায়। সিকিউরিটির কাছে গিয়ে সেই অ্যাপার্টমেন্টের যতগুলো ফ্ল্যাট আছে সবগুলো ফ্ল্যাটেই ফোন করে জানতে থাকে বাচ্চারা আসলে সেখানে গিয়েছে কিনা, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট থেকে জানিয়ে দেয় তাদের সেখানে বাচ্চারা আসেনি বা তারাও বাচ্চাদেরকে আসলে দেখেনি। তারপর বেবি তার কাজ সেরে চলে আসে। তখন গীতা বেবিকে দেখে বেবিকেও বলে তুমি কি বাচ্চাদেরকে দেখেছো? বেবি বলে না ম্যাডাম, আমি কেন বাচ্চাদেরকে দেখবো, আমি তো কাজ করতে গিয়েছিলাম। তখন গীতা খেয়াল করে অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরাকে। তখন গীতা বেবিকে নিয়ে অপারেটর রুমে যায়।
আর সেখানে গিয়ে অপারেটর ম্যানকে বলে আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চাই। কিন্তু অপারেটর বলে আমি আসলে এই কাজটা করতে পারবো না, আমাদের সিকিউরিটির যে প্রধান তার কাছ থেকে আগে অনুমতি নিতে হবে, তবেই আমি এই সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো। গীতা প্রেসিডেন্টকে এই বিষয়টি জানায়। তারপর প্রেসিডেন্টকে নিয়ে একটা সার্ভে রুমে চলে আসে। অপারেটর প্রেসিডেন্টকে বলে গতকাল রাতে ইঁদুরে কেবল কেটে দিয়েছে, যে কারণে আজকের কোনো ফুটেজই পাওয়া যায়নি। গীতা বিজয়ন্তীকে ফোন করে, কিন্তু বিজয়ন্তীকেও ফোনে পাওয়া যাচ্ছিল না। তখন সেখানে বিশ্ব চলে আসে। বিশ্ব আসার পর গীতা একটু স্বস্তি পায়। গীতা বিশ্বকে সবকিছু খুলে বলে। বিশ্ব গীতাকে বলে এত টেনশন করার কিছু নেই, আমরা পুলিশকে জানাই। তখন প্রেসিডেন্ট বলে না, এখানে পুলিশ আনা যাবে না, পুলিশ এই অ্যাপার্টমেন্টে আসলে এই অ্যাপার্টমেন্টের মান সম্মান সব চলে যাবে। আসলে দোষ তো তুমি করেছো, বাচ্চাদেরকে সিঁড়ি দিয়ে নামিয়েছো আর নিজের লিফট দিয়ে নামিয়েছো, তোমার এই গাফিলতির জন্যই তো এমন ঘটনা ঘটেছে। গীতার বিশ্ব তাদের কথায় কান দেয় না। তারা একটা লোকাল থানায় এটা নিয়ে জিডি করে। বেবি অ্যাপার্টমেন্টের বাইরে গিয়েও বাচ্চাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করছিল যে বাচ্চারা এখানে এসেছে কিনা। গীতা এবং বিশ্ব পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে সবকিছু বলে। তখন পুলিশ বলে আপনাদের কাছে কি কোনো কল এসেছে, অর্থাৎ মুক্তিপণ দাবি করে এমন কোনো কল কি এসেছে? গীতা তখন পুলিশকে বলে আসলে ঘটনাটি ঘন্টা দুয়েক আগেই ঘটেছে, আমার মনে হয় না এমন কিছু হয়েছে। পুলিশ তখন গীতাকে বলে ম্যাম একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমরা আসলে এখনই এই কেসটা নিচ্ছি না, যেহেতু আপনার কাছে কোনো মুক্তিপণের কল আসেনি আর ওরা হারিয়ে যাওয়া 24 ঘন্টা হয়নি, তাই আমাদের আইন অনুযায়ী আমরা আগেই কোনো কেস নিতে পারছি না। 24 ঘন্টার মধ্যেও যদি ওদেরকে খুঁজে না পাওয়া যায় তাহলে আমরাই চেষ্টা করবো ওকে খুঁজে বের করার জন্য। গীতা পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশটা তো আসলে একটা নিয়মের মধ্যে যায়, যে কারণে পুলিশদেরকে এত বোঝানোর পরেও পুলিশরা কমপ্লেনটা লিখতে চায় না। গীতা বিশ্বকে বলে আজকেই দিদি চলে আসার কথা, রাতেই ফিরবে, রাতে এসে যদি দিদি বাচ্চাদেরকে দেখতে না পায় আমি দিদির কাছে মুখ দেখাতে পারবো না। গীতা বিশ্বকে বলে বিশ্ব এর মধ্যে প্লিজ কিছু একটা করো না। বিশ্ব তখন তার এক পুলিশ বন্ধুকে ফোন করে। সেই পুলিশ বন্ধুটার নাম ছিল কার্তিক। বিশ্ব কার্তিককে ফোন করে বলে কার্তিক এই ঘটনা ঘটেছে, তুমি এই অ্যাপার্টমেন্টে প্লিজ একটু চলে আসো। কার্তিক আস্তে আস্তে গীতা এবং বিশ্ব সাথে বেবি সমস্ত ফ্ল্যাটগুলোর প্রত্যেকটা ঘরে গিয়ে খোঁজ করছিল। তারা খুঁজতে খুঁজতে 505 নম্বর ফ্ল্যাটে যায়। এই ফ্ল্যাটটা আসলে গত কয়েক বছর থেকে তালা দেওয়া। বেবি বলে এই ফ্ল্যাটের চাবি সিকিউরিটির কাছে আছে, আপনারা চাইলে আমি এই চাবিটা এনে দিতে পারি। তো গীতারা তার কথা তেমন একটা গুরুত্ব না দিয়ে আবারও নিচে চলে যায়। তখন সেখানে কার্তিক চলে আসে। কার্তিক একজন পুলিশ কনস্টেবল। কার্তিক এসেই ভিজিটরস কারা কারা এসেছে তাদের সেই ফ্ল্যাটগুলো চেক করা শুরু করে। নাম ধরে ধরে প্রত্যেকটা ফ্ল্যাট চেক করার পরেও তারা আসলে বাচ্চাদেরকে সেখানে খুঁজে পায় না। এরপর তারা সবাই জ্যাকের ফ্ল্যাটে যায়। জ্যাক তখন বলতে চায় আসলে কি হয়েছে। তখন তারা এই বাচ্চা দুটো ছবি দেখায় আর জ্যাককে বলে এই বাচ্চা দুটো কিছুক্ষণ আগে হারিয়ে গিয়েছে। তারা সবাই জ্যাকের বাসা খোঁজার পর সেখান থেকে চলে আসে। তখন জ্যাক বেবির কাছ থেকে গীতার নাম্বার নেয়, যাতে করে বাচ্চাদের কোথাও দেখলে জ্যাক তাকে ফোন করে বলতে পারে। এদিকে বিজয়ন্তীকেও বারবার ফোন দিয়ে তাকে পাওয়া যাচ্ছিল না, তার ফোন সুইচ অফ দেখাচ্ছিল। গীতা কার্তিককে বলতে থাকে এভাবে আমাদের কাজ হবে না, আপনি যেভাবেই হোক পুলিশে একটা কেস করান। তখন কার্তিকও একই কথাই বলে, যেহেতু বাচ্চাদের হারিয়ে যাওয়া এখনো 24 ঘন্টা হয়নি, তাই পুলিশ কোনোভাবে এই কেসটা নিতে পারবে না। 24 ঘন্টার আগে যদি কিডন্যাপারদের কোনো কল আসতো তাহলে বোঝা যেত, আর এই কিডন্যাপারের কলের সূত্র ধরেও অন্তত কেসটা করা যেত। কিন্তু এখন কোনোভাবেই কেসটা বা জিডি করা যাচ্ছে না। তবে এখানে আমাদেরকে একটা চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর তারা খুঁজতে খুঁজতে সেই 205 নাম্বার রুমের কাছে যায়। তখন ভিতর থেকে সেই লোকটা তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। কার্তিক বলে আমি পুলিশের লোক, এই কথা বলা সত্ত্বেও ভিতরে তাদেরকে কোনোভাবে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তারপর কার্তিক এবং বাকিরা সবাই সেই ঘরের মধ্যে জোর করেই ঢোকে। কার্তিক সেই ঘরের মধ্যে গিয়ে ঢুকতে পারে, সেখানে আসলে আধুনিক পদ্ধতি ব্যবহার করে গাঁজার চাষ করা হচ্ছিল। তো এদের এই কার্যকলাপ দেখার পর আমরা বুঝতে পারি সেই দিন আসলে ওরা গাঁজার একটা ডিলের বিষয়ে আলাপ আলোচনা করছিল। কার্তিক তখন থানায় ফোন করে আর এদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এর মধ্যে সিআই কার্তিকের কাছে ফোন করে, কার্তিককে ফোন করে বলে তুমি এখনই থানায় চলে আসো। কার্তিকের তখন আর করার কিছু থাকে না, তাই সে তখন গীতাদেরকে বলতে থাকে তোমরা আপাতত একটু খোঁজাখুঁজির চেষ্টা করো, আমি পুলিশ স্টেশনে যাই, সেখানে গিয়ে দেখি কেন আমাকে ডাকা হয়েছে। কার্তিক পুলিশ স্টেশনে চলে যাওয়ার পর গীতা এবং বিশ্ব আবারও চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। একটু পর গীতার ফোনে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে বলছিল, গীতা তাকে বলে আপনি এমন কিচ্ছু করবেন না, আপনি যা চাইছেন তাই হবে। কিডন্যাপাররা বলে আমাদের 5 লাখ টাকা চাই। গীতা বলে ঠিক আছে, আপনি সময় এবং জায়গা বলুন, আমরা সেই জায়গায় পৌঁছে যাব। গীতাদের কাছে তখন আর কোনো উপায় ছিল না, তাই গীতা তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আর বাসায় যাওয়ার পর যেখানে যত টাকা জমা ছিল সবকিছু এক জায়গায় জড়ো করতে থাকে, কিন্তু কোনোভাবে 5 লাখ টাকা জোগাড় করতে পারছিল না। টাকা মিলছিল না যখন, তখন বিশ্ব তার এটিএম কার্ড থেকে বাকি টাকাগুলো তুলে 5 লাখ টাকা মিল করে।
এরপর তারা তাদের ঠিকানা মতো একটা পুলের কাছে গিয়ে সেই টাকাগুলো ফেলে আসে। কিডন্যাপারদের কথা ছিল টাকাগুলো পাওয়ার পরই তারা বাচ্চাদেরকে ফ্ল্যাটে রেখে আসবে, কিন্তু গীতা এবং বিশ্ব যখন ফ্ল্যাটে ফেরে তখন দেখতে পায় আসলে বাচ্চাদেরকে ফিরিয়ে দেওয়া হয়নি। গীতার সাথে সাথে কিডন্যাপারকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কিডন্যাপারের ফোন ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। গীতা এবং বিশ্বর চিন্তা আরও বেড়ে যায়। গীতা তখন নিরুপায় হয়ে যায়, সে টাকাগুলো তো দিয়ে ফেলেছে, এবার কি করবে। তারপর সে সেই রেকর্ডটা শোনা শুরু করে। রেকর্ড শোনার সময় বেবি সেখানে চলে আসে, আর বেবি বলে ওখানে একটা ঘড়ির আওয়াজ শোনা যাচ্ছে, এই ঘড়ির আওয়াজটা আমি শুনেছি কোথাও। এরপর তারা জ্যাকের বাসায় যায়। জ্যাকের বাসায় গিয়ে দেখতে পায় হ্যাঁ সেই ঘড়িটাই, এই ঘড়িটার আওয়াজও ঠিক সেম। বিশ্ব জ্যাককে অনেক মারধর করে, আর জ্যাককে মারধর করার পর জ্যাক স্বীকার করে সে আসলে এই সরলতার সুযোগ নিয়েছে। সে আসলে বুঝে গিয়েছিল এখন যদি তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা যায় তাহলে অবশ্যই তারা টাকাটা দেবে। তবে জ্যাক আসলে বাচ্চাদের ব্যাপারে কিছুই জানতো না। জ্যাকের ঘরে সেই টাকাগুলো পাওয়া যায়, কিন্তু বাচ্চারা ছিল না। এরপর জ্যাককে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। একটু পর গীতার কাছে একটা বাচ্চা আসে, আর এই বাচ্চাটা এসে গীতাকে বলে আপনাকে ওয়াচম্যান নিচে খুব তাড়াতাড়ি ডাকছে। ওয়াচম্যান গীতাকে বাচ্চাদের আইডি কার্ড দেখায়। ওয়াচম্যান বলে কার পার্কিংয়ের জায়গায় এই আইডি কার্ড দুটো কুড়িয়ে পেয়েছি, সাথে একটা মোবাইল ফোনও ছিল। একটু পর সেই ফোনটাতে ফোন আসে, আর ফোন করে বলতে থাকে আমি আসলে বাচ্চাদেরকে কিডন্যাপ করেছি। গীতা তখন অনেকটা রেগে যায়, একে তো সে টেনশনে ছিল, তার উপর এইরকম মজা। তখন সে বলতে থাকে তোমরা কি শুরু করেছো, আমাদের সরলতার সুযোগ নিচ্ছ। একটু আগেই একজন বলল তার কাছে নাকি বাচ্চা আছে, কতগুলো টাকাও নিল, যদিও বা টাকাগুলো ফিরে পেয়েছি, তুমি আবার আরেক মজা শুরু করেছো। তখন সেই লোকটা বলে আসলে আমার কাছে ওরা আছে, এজন্যই তো ওদের আইডি কার্ড তোমার কাছে পাঠিয়েছি। কিডন্যাপারটা গীতাকে বলে একটা বক্স আছে, বক্সটা খোলো। বক্সটা খোলার পর গীতা দেখতে পায় সেখানে চিন্নুর একটা ছবি ছিল, আর চিন্নুর একটা দাঁতও ছিল। তখন গীতার মনে পড়ে চিন্নুর একটা দাঁত নড়ছিল, এই দাঁতটাই উপড়িয়ে ফেলা হয়েছে আর প্রমাণস্বরূপ এখানে পাঠানো হয়েছে। গীতার তখন আরো টেনশন বাড়তে থাকে। গীতা নিরুপায় হয়ে সেই লোকটাকে বলতে থাকে প্লিজ বাচ্চাদের কিছু করবেন না। কিডন্যাপারটা তখন গীতাকে বলে আচ্ছা ঠিক আছে, কিছু করব না, কিন্তু আমার করা রুলস অনুযায়ী তোমাকে এখন চলতে হবে। কিডন্যাপারটা গীতাকে বলে যদি তুমি রুলস ভঙ্গ করো তাহলে এই দুইটা বাচ্চাই বাঁচবে না। তারপর সেই কিডন্যাপারটা রুলসগুলো বলতে থাকে। প্রথম রুলসটা ছিল এই কিডন্যাপিং এর বিষয়ে পুলিশকে কিচ্ছু জানানো যাবে না, যে কোনো সিচুয়েশনে আসুক না কেন আমার কল রিসিভ করতে হবে। শর্ত নাম্বার 3, তুমি কখনো চেষ্টা করবে না আমাকে ধরার জন্য, এমনকি ট্র্যাক করেও আমাকে খুঁজে পাওয়ার চেষ্টা একদমই করবে না। আমি তোমাকে যাই করতে বলি না কেন তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। তোমাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, তুমি হয়তো আমাকে দেখছো না, কিন্তু আমি কিন্তু তোমার উপর সবসময় নজর রাখবো। তাই যা করবে সবকিছু ঠান্ডা মাথায় করিও, উত্তেজিত হয়ে এমন কিছু করিও না যাতে এই বাচ্চা দুটোর প্রাণ হারাতে হয়। কিডন্যাপারটা গীতার কাছে 15 লাখ টাকা চায়। গীতা তখন বলে আমার কাছে এখন এত টাকা নেই, আমার কাছে 5 লাখ টাকা আছে, সর্বোচ্চ আমি এটাই দিতে পারবো। তখন কিডন্যাপারটা গীতাকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। কিডন্যাপার গীতাকে বলে তোমাদের পাশের বাসায় একজন বড় লোক আছে, বড় ব্যবসা করে, তার ছেলেকে তুমি কিডন্যাপ করো। কিডন্যাপ করে তার কাছ থেকে টাকা নেবে আর সেই টাকা আমাকে পাঠিয়ে দেবে। তোমাকে শুধুমাত্র একটা বুদ্ধি দিলাম, তুমি এখন কিভাবে টাকা জোগাড় করবে এটা তোমার ব্যাপার। 4টা 20 মিনিটের মধ্যে আমি টাকা চাই। এদিকে বিজয়ন্তীকে দেখানো হয় হসপিটালে সে শুয়েছিল, তার জ্ঞান ফিরেছে। বিজয়ন্তী খুব ভালোভাবেই জানতো গীতা আসলে তাকে অনেক ভালোবাসে, তাই তার অসুস্থতার কথা যদি গীতা জানতে পারে তাহলে অনেক টেনশন করবে। এই জন্য বিজয়ন্তী গীতা ফোন করা সত্ত্বেও গীতার ফোন রিসিভ করছিল না। সে ভাবছিল আজকে রাতেই তো আমি চলে যাব, বেশ সুস্থ লাগছে, তাহলে গিয়ে সব কথা বলা হবে। গীতা তো বিজয়ন্তীকে ফোন করে, কিন্তু বিজয়ন্তী ধরে না। এই জন্য নিরুপায় হয়ে টাকা জোগাড় করার জন্য গীতা তখন চন্দ্রমোহনের বাড়িতে যায়। গীতা চন্দ্রমোহনকে বলে আমার খুব এমার্জেন্সি 10 লাখ টাকা দরকার, তুমি কি দিতে পারবে? তখন চন্দ্রমোহন বলে আরে তোমার বোন অনেক বড় উকিল, আবার শুনলাম আজকালকের মধ্যে তো জজও হচ্ছে, তারই তো অনেক টাকা, সে তো তোমাকে অনেক ভালোবাসে, তাহলে সে কেন তোমাকে টাকা দিচ্ছে না? গীতা তখন বলে আমি দিদিকে ফোনে ট্রাই করেছি, কিন্তু দিদিকে পাচ্ছিলাম না, আর এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি আমার টাকাগুলো খুব আর্জেন্ট দরকার, কি জন্য দরকার এই বিষয়টাও আপনাকে বলতে পারছি না। তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। চন্দ্রমোহন আসলে কোনোভাবে একটা ভালো মানুষ ছিল না, সে সুযোগ খুঁজতো কিভাবে গীতাকে টাচ করা যায়, প্রায় চেষ্টা করতো গীতাকে ব্যাড টাচ করার জন্য। এই ব্যাপারটা বিজয়ন্তী লক্ষ্য করে। এসব কিছু দেখেও বিজয়ন্তী খুব একটা কিছু মনে করতো না, কিন্তু কিছু কিছু ব্যাপার মাথাতৃপ্ত হয়ে গিয়েছিল। চন্দ্রমোহন বারবার সুযোগ খুঁজতে থাকে কিভাবে গীতার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করা যায়। গীতা এই বিষয়টা কখনো বুঝতে পারেনি, কিন্তু বিজয়ন্তী যখন দেখলো যে এইটা চরম মাত্রায় পৌঁছে যাচ্ছে তখন বিজয়ন্তী তাকে ছেড়ে বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। চন্দ্রমোহন গীতাকে একটা শর্তে টাকাগুলো দেওয়ার জন্য রাজি হয়। শর্তটা ছিল চন্দ্রমোহন যে গীতার সাথে এই ধরনের কাজ করার চেষ্টা করেছে, যার জন্য বিজয়ন্তী তাকে এখন ডিভোর্স দিতে চাচ্ছে, এই সব কিছুর ব্যাপারে গীতাকে বলতে হবে আসলে এমন কিছু মোহন করেনি।
চন্দ্রমোহন আসলে গীতাকে বোনের মতো দেখত, এই বিষয়গুলোই বলতে হবে। এর প্রমাণস্বরূপ গীতাকে একটা পেপারে এই লিখিতগুলোর উপর সাইন করতে হবে। মোহন যদি এই কাজটা একবার করতে পারে তাহলে সে অধিকার খাটিয়ে তার বাচ্চাকে তার কাছে রেখে দিতে পারবে। গীতার কাছে কোনো উপায় ছিল না, তখন তার কাছে চারদিকটা অন্ধকার লাগছিল। এজন্য সে বাধ্য হয়ে সেই পেপারটাতে সাইন করে দেয়। মোহন গীতার সাথে একটা সুযোগে সদ্ব্যবহার করে নিল আর কি। এদিকে মোহন গীতাকে শুধুমাত্র 5 লাখ টাকা দেয়, আর বাকি টাকা 1 সপ্তাহ পরে দেওয়ার কথা দেয়। গীতা তখন অনেকভাবে চন্দ্রমোহনকে সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু চন্দ্রমোহন আসলে এই বিষয়টা কোনোভাবে বোঝার চেষ্টা করছিল না। নিরুপায় হয়ে গীতাকে এই 5 লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে হয়। গীতা এরপর তার এক আঙ্কেলকে ফোন করে, মায়ের তো বেশ কিছু গয়না তোমাদের কাছে থাকার কথা, তো সেই গয়নাগুলো আমার কাছে নিয়ে এসো, তাহলে আমি টাকা দিতে রাজি আছি। গীতা বেশ আশ্চর্য হয়ে যায়, আর তারপর আমাদেরকে আর একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। গীতাদের বাবা মা মারা যাওয়ার পর ওই আঙ্কেলটাই তাদেরকে দেখাশোনার দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু এর বিনিময়ে তাদের মায়ের যে গহনাগুলো ছিল এই গহনাগুলো বিক্রি করে সেই আঙ্কেলকে টাকা দিতে হবে। বিজয়ন্তী এই শর্তে রাজি হয় না। বিজয়ন্তী বলে, আমি আমার মায়ের গয়নাগুলো স্মৃতি হিসেবে রেখে দেব, আমি কখনো এগুলো বেচবো না। এরপর গয়না আর ছোট বোনকে কাঁধে নিয়ে বিজয়ন্তী সেখান থেকে চলে এসেছিল। বিজয়ন্তী তার মায়ের গহনাগুলোকে তাদের বাবা মার শেষ স্মৃতি হিসেবে খুব সুন্দর করে ধরে রেখেছিল। গীতারও খুব খারাপ লাগছিল, কিন্তু তার কাছে করার কিচ্ছু ছিল না। তখন সে গহনাগুলো নিয়ে সে আঙ্কেলের কাছে যায়, আর এর বিনিময়ে আঙ্কেল তাকে 5 লাখ টাকা দেয়। এই কাহিনীগুলো দেখে ব্যক্তিগতভাবে আমারও অনেক খারাপ লাগে। আসলে মানুষ চিনতে গেলে আগে নিজেকে বিপদে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন আপনার কে প্রিয়জন আর কে শত্রু। টাকাগুলো ম্যানেজ হলে গীতা সেই কিডন্যাপারকে বলে যে টাকা ম্যানেজ হয়েছে। তখন কিডন্যাপার বলে, তুমি রেল স্টেশনে যাও আর সেখানে গিয়ে ট্রেনে উঠে পড়ো। গীতাকে বলা হয়, তুমি চলতি ট্রেন থেকে টাকার ব্যাগটা নিচে ফেলে দেবে আর আমাদের লোক সেখান থেকে উঠিয়ে নেবে। এরপর গীতা তাই করে, আর তারপর সেখান থেকে একটা ছেলে সেই টাকার ব্যাগটা উঠিয়ে নিয়ে চলে যায়। টাকাগুলো দেওয়ার পর গীতা ফ্ল্যাটে ফিরে অপেক্ষা করছিল বাচ্চাগুলো ফিরে আসার জন্য। তখন আমরা দেখতে পাই বিশ্ব আসলে চালাকি করে একটা টাকার ব্যাগের মধ্যে লাগিয়ে দিয়েছিল, আর এই বিষয়টা কিডন্যাপার বুঝতে পারে। তখন কিডন্যাপার গীতার কাছে ফোন করে, গীতাকে ফোন করে বলে, তুমি ট্রাকার লাগিয়েছো আর এই জিনিসটা একদমই ভালো করোনি, তুমি রুলস ব্রেক করেছো, এখন শাস্তি হিসেবে কি পাওয়া দরকার তুমি বলো। একটা বাচ্চাকে মেরে ফেলি আমি, এটাই তোমার শাস্তি। তখন গীতা বলে, প্লিজ এরকম কিছু করবেন না, আমি আসলে ব্যক্তিগতভাবে এটা চাইনি ট্রাকার লাগানোর জন্য। গীতা অনেক কিছু বোঝাতে থাকে, কিন্তু সেই কিডন্যাপারটা ফোন কেটে দেয়। গীতা আসলে এই ট্রাকারের বিষয়ে কিছুই জানতো না, বিশ্ব এটা চালাকি করে রেখেছিল। এজন্য অবশ্য গীতা বিশ্বর উপর অনেক রেগে গিয়েছিল। গীতা বিশ্বকে বলতে থাকে, কেন তুমি এটা করতে গেলে, তোমার জন্য এই কেসটা আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। গীতা বিশ্বর উপর অনেক রেগে যায়। বিশ্ব তখন বলে, আমাদের আর কোনো উপায় নেই, চলো আমরা পুলিশের কাছেই যাই। বিশ্ব কার্তিককে ফোন করতে চায়, আর সেই সময় গীতা সেই ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর ফোনটাও ভেঙে যায়। ফোন ভেঙে যাওয়ার পর গীতার আর একটা টেনশন হয়, ফোন তো ভেঙে ফেলেছে, তাহলে সেই কিডন্যাপারের সাথে যোগাযোগ করবে কিভাবে। কিডন্যাপার তখন বেবির ফোনে ফোন করে, আর ফোন করে বলে, ঠিক আছে, এত ভুল করেছো যেহেতু আরো 15 লাখ টাকা দাও, তখন আমি ছেড়ে দেবো ওদেরকে। গীতা কিডন্যাপারকে বলে, আমার কাছে এখন এত টাকা নেই, আমি এই টাকাটাই অনেক কষ্টে জোগাড় করেছি, আমার বোনও বাসায় নেই, আমার বোন বাসায় ফিরলে আমি টাকাটা দিয়ে দেবো, প্লিজ বাচ্চাদের কিছু করবেন না। কিডন্যাপার তখন বলে, আমার সাথে এত খেলার চেষ্টা করিও না, আমাকে এতটা বোকা পেও না তোমরা, আমি 7টা 20-এর মধ্যে সবগুলো টাকা একসাথে চাই, তা না হলে ওদের দুইজনকে আমি মেরে ফেলবো। গীতা বাধ্য হয়ে বাকি টাকাগুলো সহ সম্পূর্ণ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু গীতা আসলে এই টাকাটা পাবে কোথায়, এই টেনশনেই গীতার অনেক খারাপ লাগছিল। গীতা অনেক টেনশনে পড়ে যায়। বিজয়ন্তী তো কোনোভাবে ফোন ধরছে না, টাকা পয়সা যা ছিল সব বিজয়ন্তীর কাছেই। তখন গীতা বিজয়ন্তীর অফিস রুমে যায়, আর সেখানে গিয়ে সমস্ত পুরনো কাগজ চেক করা শুরু করে। পুরনো যত ক্লায়েন্ট ছিল তাদেরকে এক এক করে ফোন করতে থাকে। গীতা তাদের কাছে ফোন দিয়ে 15 লাখ টাকা হেল্প চায়, কিন্তু কে আসলে এই 15 লাখ টাকা দেবে বলুন তো? কেউই তখন গীতাকে টাকা দিতে রাজি হচ্ছিল না। এরপর গীতা একজন এমএলএর কাছে যায়, তখন এমএলএটা টাকা দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু সেই এমএলএ বলে, আমি টাকা দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু টাকাটা দেওয়ার আগে অন্তত একবার বিজয়ন্তীর সাথে কথা বলে তো দেখতাম। গীতা তো বিজয়ন্তীর সাথে কথা বলিয়ে দিতে পারে না, আর কথা বলিয়ে দিতে না পারার জন্য সেই এমএলএটাও তাকে আর টাকা দেয় না। বিশ্বর কাছে যা টাকা ছিল বিশ্ব সবকিছু আগের বারই দিয়ে দিয়েছে, তাই বিশ্বর কাছেও আর টাকা নেই। এরপর তারা বাইকে করে ফিরছিল, আর এই ফেরার পথে বিশ্বর আবার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। বিশ্ব এরপর পাশের পাম্প থেকে তেল আনতে যায়, আর এই সময় গীতার কাছে একজন লোক এসে লুকিয়ে পড়ে। লোকটাকে পুলিশ খুঁজছিল, পুলিশ খোঁজাখুঁজির পর সেই লোকটাকে পায় না, তারপর পুলিশ চলে যায়। এরপর গীতার পাশে সেই লোকটা বসেছিল। লোকটা বলে সে এমএলএর সাথে কাজ করত, নির্বাচনে এমএলএ জয়লাভ করার পর তার প্রতি আর কোনো খেয়ালই রাখেনি, তাকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়েছে। এই ক্ষোভে সেই লোকটা একটা সভার মধ্যে এমএলএর মুখে জুতা ছুঁড়ে মারে, আর এজন্যই পুলিশরা আসলে তাকে ধাওয়া করছে ধরার জন্য।
লোকটা বলে, আমার মেয়ের বার্থডে আজকে, আমার কাছে কোনো টাকা নেই, তাই আপনার কাছে কি কিছু টাকা হবে? আমি আপনাকে বিনিময়ে একটা চেক দিয়ে যাচ্ছি। গীতা আসলে চেকটা প্রথমে নেয় না, গীতার কাছে টাকা ছিল না। তারপর বিশ্ব যখন সেখানে আসে তখন বিশ্বর কাছ থেকে 1000 টাকা নিয়ে গীতা সেই লোকটাকে দিয়ে দেয়। এরপরে সেখানে পুলিশ আসে, পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে যেতে থাকে। আর নিয়ে যাওয়ার সময় লোকটা তার হাতে থাকা চেকটা মাটিতে ফেলে দেয়। লোকটার পড়ে থাকা চেকটা দেখে গীতার মাথায় একটা আইডিয়া আসে। গীতা তখন বিজয়ান্তীর চেক ঘাটাঘাটি শুরু করে এবং বিজয়ান্তীর সিগনেচার নকল করে। নকল চেকটা নিয়েই তারা ব্যাংকে যায়, কিন্তু তারা যতক্ষণে ব্যাংকে গিয়েছে ততক্ষণে ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে। তারপর গীতা ব্যাংকের ম্যানেজারকে ফোন করে। ব্যাংকের ম্যানেজার আবার তাদের অ্যাপার্টমেন্টেই থাকতো। গীতা ম্যানেজারকে ফোন করে টাকা তোলার বিষয়ে বলতে থাকে। গীতা ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। ম্যানেজার বলে, আজকে আর কোনোভাবে সম্ভব না গীতা। তখন সেই ম্যানেজারের পাশে ছিল তার হাজবেন্ড। সে আসলে সেই লোক যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, অর্থাৎ রিটায়ার্ড এসপি। সে তখন গীতাকে একটা অফার করে। লোকটা তখন বলে চেক ছাড়াই আমি ক্যাশে এই টাকাটা তোমাকে যে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু এর বিনিময়ে আমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে। তো 15 লাখ টাকায় আসলে 1.5 লাখ টাকা তাকে বেশি দিতে হতো। গীতার কাছে এই অফারটা বেশ ভালো মনে হয়, কারণ ব্যাংকে যদি সেই সিগনেচারটা না মেলে তখন তো ঝামেলা পোহাতে হবে। এজন্য সে রাজি হয়ে যায়। গীতা তখন চেকটা তার কাছে বন্ধক রাখে, আর চেকটা বন্ধক রাখার বিনিময়ে 15 লাখ টাকা সেখান থেকে নিয়ে আসে। তো এই যে এত সুন্দর সুন্দর লোকগুলোকে আমরা সিনেমার শুরুতে দেখলাম, এরাও আসলে সুযোগ বুঝে সদ্ব্যবহার করছে। আসলে মুভিটাতে চেনানো হচ্ছে কে কিরকম মানুষ। তো যাই হোক, আমরা মুভিতে আবার যাচ্ছি। পুলিশের এসপি আসলে তাকে টাকা দিয়েছিল, কিন্তু এই ইন্টারেস্টের টাকাটা কেটে নিয়ে দিয়েছিল, যেই 1.5 লাখ টাকা এখন তাদের শর্ট আছে। গীতা বাসায় এসে সেই 1.5 লাখ টাকা কিভাবে ম্যানেজ করবে তার জন্য আবার টেনশন করতে থাকে। তখন বেবি বলে, ম্যাডাম আমার বাড়িতে কিছু জমানো টাকা আছে, আপনি চাইলে আমি সেটা দিয়ে সাহায্য করতে পারি। প্রথমে গীতা তার টাকাগুলো নিতে চাচ্ছিল না। তখন বেবি বলে, ম্যাডাম বিজয়ন্তী ম্যাম যখন চলে আসবে তখন তো আমার টাকাগুলো দিয়ে দেবেন, আর আপনাদের বিপদে যদি এটুকু সাহায্য না করতে পারি তাহলে আমার নিজেরই বড্ড খারাপ লাগবে। বেবি তখন বাড়ি থেকে টাকাগুলো নিয়ে আসে, আর সে সময় কিডন্যাপারেরও কল আসে। গীতা বলে, আমাদের টাকা রেডি, কিন্তু আমি চাচ্ছিলাম টাকাগুলো দেওয়ার আগে বাচ্চাদের সাথে একবার দেখা করতে। বিজয়ন্তীকে এরপর একটা ভিডিও সেন্ড করা হয়, আর এই ভিডিওতে দেখা যায় একজন মুখোশ পরা ব্যক্তি বাচ্চা দুটোকে পানিতে চুবাচ্ছে। এটা দেখার পর তো গীতার খুবই খারাপ লাগে। আসলে বুঝতেই তো পারছেন কতটা খারাপ লাগার কথা। গীতা তখন কান্নাকাটি করছিল। কিডন্যাপার তখন ফোন দিয়ে বলে, এরপর যদি কোনো প্রমাণ চাও তাহলে ওদের বডি দুটো পাবে। কিডন্যাপার বিজয়ন্তীর কার নিয়ে একটা লেকের পাশে আসতে বলে। কিডন্যাপার গীতাকে বলে সেই কারটা সেখানে রেখে কারের পিছনের ডিকিটা খোলা থাকবে, টাকাগুলো কারেই থাকবে, আর তোমরা কার থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকবে। গীতা তাদের কথা মতো একই কাজ করে। এরপর দূরে গিয়ে যখন গীতা ওয়েট করছিল তখন দেখতে পায় সেখানে বিশ্ব চলে এসেছে। এরপর সেখানে একটা মাস্ক পরা লোক আসে, আর তাকে দেখেই বিশ্ব এবং আরো একজন সহ তাকে মারধর করা শুরু করে দেয়। মারধর করার পর আসলে তারা দেখতে পায় এই লোকটা অন্য কেউ নয়, সে আসলে একজন পুলিশ ইন্সপেক্টর। কার্তিকের কথা মতোই সে এখানে তাদেরকে সাহায্য করার জন্য এসেছে। এর মধ্যে টাকাগুলো উধাও হয়ে যায়। তখন গীতা অনেক টেনশন করতে থাকে। কিডন্যাপার গীতাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে, তুমি আবারও রুলস ব্রেক করেছো, এখন আর তোমার কাছে করার কিছু নেই, একজনকে আমি মেরেই ফেলবো এখন। গীতা তখন তার কাছে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ আপনি এমন কিচ্ছু করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। কিডন্যাপার এরপর আরো 15 লাখ টাকা দাবি করে এবং তাকে সময় দেয় 10টা 20-এর মধ্যেই দিতে হবে। সেখানে থাকা পুলিশটা তখন বলে, ম্যাডাম আপনি কেন বুঝতে পারছেন না, ওদেরকে আপনি যত টাকা দেবেন ওরা আরো তত টাকা নেবে, কিন্তু টাকা নেওয়া শেষ হলেও বাচ্চাদের কিন্তু ঠিক মেরে ফেলবে, তাই আমাদের অ্যাকশনে যাওয়া উচিত। গীতা তখন বলে, আপনারাই বা কিভাবে ধরবেন, এখানে তো কোনো কুলই পাওয়া যাচ্ছে না, এখন আমাদের হাতে এই একটা উপায় আছে, যেভাবেই হোক টাকাগুলো ম্যানেজ করতে হবে। এরপর তারা উপায় না পেয়ে বিশ্ব গীতাকে তার বাড়িতে নিয়ে যায়। গীতাকে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয় এবং পরিচয় করিয়ে দেওয়ার পর তার সেই সমস্ত সমস্যাগুলো খুলে বলতে থাকে এবং এটাও বলে গীতার এখন আর্জেন্ট 15 লাখ টাকা দরকার। তাদের মুখ থেকে এই কথাগুলো শোনার পর বিশ্বর বাবা বলে, তোমাদের এই বানোয়াট গল্প বন্ধ করো। তখন বিশ্ব গীতার সাপোর্ট নেয় আর বলে, বাবা তুমি কিন্তু ওকে অপমান করছো। তখন বিশ্বর বাবা বলে, তুমি বেশি কথা বলিও না, তোমার যদি মনে হয় আমাদের সাথে থাকবে তো এখানে চুপচাপ থাকো, আর যদি মনে হয় তুমি এর প্রতিবাদ করবে তাহলে ওকে নিয়ে এখান থেকে চলে যেতে পারো। গীতাকে অনেক অপমান করা হয়, এজন্য অপমানিত হয়ে গীতা সেখান থেকে চলে আসে। গীতা আবারও বিজয়ন্তীকে ফোন করে, কিন্তু ফোন করেও তাকে পাচ্ছিল না। গীতা তখন নিরুপায় হয়ে তাদের দুই বোনের অতীতের কথাগুলো মনে করতে থাকে। এরপর আমরা চিন্নুকে সেখানে দেখতে পাই। চিন্নু কাঁদতে কাঁদতে দরজার কাছে গিয়ে শব্দ করছিল। এরপর দরজা খুলে সেখানে বেবিকে দেখতে পাই।
বেবি বাচ্চাদেরকে সাথে নিয়ে চালপাই নামের একজনকে ডাকতে থাকে। এখানে এসে আমাদের রহস্যের উন্মোচন হয়। এখানে আমরা জানতে পারি বেবি আসলে বাচ্চাদেরকে খেলার কথা বলে সেদিন সিঁড়ি থেকে নামতে বলেছিল। এরপরে সেই 505 নাম্বার রুমে বাচ্চাদেরকে সেখানে ঢোকায় আর তারপর তাদেরকে সেন্সলেস করে সেই রুমে বন্দি করে রেখেছিল। এমনকি এই ফ্ল্যাটটার কথায় গীতা এবং বিশ্বকে বলেছিল এই ফ্ল্যাটটা অনেক বছর হলো বন্ধ পড়ে আছে। প্রথমত তো সে চাবিও এনে দিতে চেয়েছিল। তার মানে বোঝা যায় বেবি আসলে বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে। বেবিকে সাহায্য করছিল তার দেবর চালপাই। বেবি আসলে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য চালপাইকে এই ফ্ল্যাটে রেখে গিয়েছিল। বেবি এবং চালপাই এই কাজটা কয়েক বছর ধরে করে আসছে, কিন্তু কখনো তারা ধরা পড়েনি। বেবি চালপাইকে বলে গীতা বাচ্চা দুইটাকে অনেক ভালোবাসে, সে যে করেই হোক টাকাগুলো ম্যানেজ করে ফেলবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। চালপাই বলে তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? তখন বেবি বলে বিজয়ন্তী এখানে চলে আসার আগেই গীতাকেও কিডন্যাপ করতে হবে। এরপর বিজয়ন্তী যখন চলে আসবে তখন গীতা এবং বাচ্চাদের কথা বলে বিজয়ন্তীর কাছ থেকে 1 কোটি টাকা আদায় করে ছাড়বো। এরপর বাচ্চাদেরকে এবং গীতা তিনজনকে একসাথে মেরে ফেলবো, আর তাদেরকে মেরে ফেলার মাধ্যমে আমাদের এই প্ল্যান সাকসেস হবে। ওদেরকে মেরে ফেলার কয়েকদিন পর আমি এই বিজয়ন্তীকে যে কোনোভাবে বোঝাবো আমার এখানে খারাপ লাগছে, বাচ্চারা এখানে ওখানে ছোটাছুটি করতো, ওরা তো আর নাই, এজন্য আমি এখানে থাকতে পারছি না, এই বলে কোনোভাবে চাকরি থেকে চলে যাব। তারপর অন্য কোথায় যাব আর অন্য কাউকে আবার টার্গেট করব। গীতাকে আমরা তার বসের কাছে যেতে দেখি। গীতা তার বসের কাছে গিয়ে বলে স্যার আমার আর্জেন্ট 15 লাখ টাকা লাগবে। বস তখন গীতাকে বলে এর বিনিময়ে আমি কি পাবো? আসলে তোমাকে তো অফিসে দেখে আমার বেশ ভালো লাগে, তুমি যদি আমার চাহিদা পূরণ করে দাও আমি তোমাকে এখন অবশ্যই সাহায্য করব। তোমাকে এই টাকাটা শোধ করতে হবে না, তুমি শুধু আমার চাহিদা পূরণ করো। গীতা এখানে বড়সড় একটা শকড হয়। সে আসলে তাকে অনেক শ্রদ্ধা করত আর অনেক ভালো মানুষ জানতো। মুভিটাতে অনেকগুলো পর্দা আসলে ফাঁস হয়ে যায়। আমরা আসলে মানুষকে যতটা ভালো ভাবি মানুষ আসলে ভিতরের দিক থেকে ততটাও ভালো হয় না। গীতার বস তাকে এমন কথা বলছে জন্য গীতার অনেক খারাপ লাগে। গীতা তখন সেখান থেকে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে। রাস্তায় বিশ্বকে দেখা যায় সে বাইক নিয়ে এবং সাথে টাকা নিয়ে গীতার সাথে দেখা করছে। বিশ্ব আসলে তার বাবা মার সাথে ঝামেলা করেছে এবং আসার সময় 15 লাখ টাকা নিয়ে এসেছে। বিশ্ব তার বাবা মাকে একেবারে ছেড়ে এসেছে। বিশ্ব আসলে গীতাকে অনেক ভালোবাসতো, তাই তার এই বিপদের সময় তাকে একা ফেলে যায়নি। এর মধ্যে কিডন্যাপারের কল আসে। তখন কিডন্যাপার বলে তোমাদের কাজের মহিলাকে পাঠাবে আর আমি ওর সাথে কথা বলে ডিরেকশন ওকেই বলে দেব। বাসায় ফিরে গীতা বেবিকে বলে টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য। বেবি তখন একটু ভয় পাওয়ার নাটক করছিল, মনে হয় সে কিছুই জানে না আর খুব ভয় পেয়ে আছে। গীতা বেবিকে অনেক বুঝিয়ে বেবিকে পাঠিয়ে দেয়। তারপর বেবি একটা ছেলের সাথে দেখা করে আর তাকে টাকাগুলো দেয়। এরপর একটা সিগারেট টানতে টানতে গীতাকে ফোন করে। গীতাকে ফোন করে বলে লোকটা এসে টাকা নিয়ে গিয়েছে। এরপর আমরা গীতাকে দেখি ছাদে দাঁড়িয়ে সে বাচ্চাদের জন্য অপেক্ষা করছিল, কারণ এবার টাকা নিয়ে কিডন্যাপারদের বাচ্চাগুলোকে ফিরিয়ে দেওয়ার কথা। তখন কিডন্যাপার ফোন করে বলে 2 মিনিট পর একটা ময়লার গাড়ি তোমাদের বাসার সামনে পৌঁছাবে আর ওই ময়লার গাড়ির মধ্যে বাচ্চা দুটো থাকবে। দৌড়ে গিয়ে গীতা ময়লার গাড়ির দাঁড় করায় এবং দাঁড় করানোর পর সেই গাড়ির উপরে ওঠে আর উপরে উঠে দেখতে পায় ময়লার বস্তাগুলোর সাথে বাচ্চা দুটো লাশও পড়ে আছে। তো এরপরে আমরা দেখতে পারি গীতা আসলে এটা একটা দুঃস্বপ্ন দেখছিল। তখন গীতার পাশে বিশ্ব আসে। গীতা অনেক ভয় পাচ্ছিল। বিশ্ব গীতাকে সান্ত্বনা দেয়। তারপর আমরা দেখি বেবিও চলে এসেছে। গীতা বেবিকে অনেক প্রশ্ন করছিল। গীতা বেবিকে বলে তুমি কি বাচ্চাদেরকে দেখেছো বা ওকে দেখেছো, কোনো কি ক্লু পেয়েছো, প্লিজ আমাদেরকে বলো। বেবি তখন কোনো কথার জবাব দেয় না। বেবি স্বাভাবিক আচরণ করছিল যেন কিছুই হয়নি। বেবি ওয়াচম্যানের কাছ থেকে চা নিয়ে চা খাচ্ছিল। এটা দেখার পর গীতা অনেক রেগে যায়। গীতা তখন বেবির হাত থেকে চার কাপটা ফেলে দেয় আর কিছুটা চা কৃষ্ণার গায়ে গিয়ে পড়ে। তখন কৃষ্ণা বলে আমি এখন এই শার্টটা পরে ম্যাডামকে এয়ারপোর্ট থেকে কিভাবে আনতে যাব? ওয়াচম্যান কৃষ্ণাকে বলে পাশে আমার রুম আছে, ওই রুমে যাও, ওখানে শার্টও আছে, ওখান থেকে একটা চেঞ্জ করে পরে যাও। কৃষ্ণা আসলে যখন জামা পরিবর্তন করছিল তখন কৃষ্ণার বাহুতে একটা ট্যাটু দেখা যায় আর এই ট্যাটুটা গীতা দেখে ফেলে। তখন গীতার এই ট্যাটুটা অনেক চেনা মনে হচ্ছিল। গীতা বিশ্বকেও এই পুরো ব্যাপারটি বলে। তখন তারা ভালোভাবে খেয়াল করে জানতে পারে তাদেরকে যে একটা ভিডিও পাঠানো হয়েছিল যেখানে বাচ্চাদেরকে পানিতে চুবানো হচ্ছিল, সেখানে তারা এই ট্যাটুটা দেখতে পেয়েছিল। তার মানে কিডন্যাপারদের সাথে কৃষ্ণার কোনো না কোনো একটা লিঙ্ক আছেই। গীতা তখন প্ল্যান করে একটা ফেক কলে কথা বলতে থাকে। সে বলতে থাকে পুলিশ স্টেশনের পাশে 2টা বাচ্চার বডি পাওয়া গিয়েছে। বিশ্ব আর গীতা তখন প্ল্যান করে কৃষ্ণাকে নিয়ে থানায় চলে যায়। পুলিশ স্টেশনে যাওয়ার পরেই সেই লোকটি যে আসলে চেকের বিনিময়ে 1000 টাকা চেয়েছিল সেই লোকটা কৃষ্ণাকে চিনে ফেলে এবং কৃষ্ণাকে তখন ডেভিড ডেভিড বলে ডাকতে থাকে। তখন আমরা বুঝতে পারি কৃষ্ণার আসল নাম ডেভিড। কৃষ্ণা আসলে স্বীকার করছিল না। তখন কার্তিক বেশ কিছুক্ষণ তাকে রাম ধোলাই দেয় আর এই ধোলাই খাওয়ার পর সে স্বীকার করে যে আসলেই তার নাম ডেভিড। কৃষ্ণা বলে 2 মাস আগে আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল, তারপর ওরা আমাকে টাকা ফেলে রেখে আসতে বলেছিল, আমি তাই করেছিলাম।
এরপর থেকে ওরা আমাকে বিভিন্নভাবে এই কাজে ব্যবহার করে থাকে। আমি আসলে কিছুই জানি না। কার্তিক ডেভিডের এই কথাগুলো বিশ্বাস করছিল না, তাই ডেভিডের সমস্ত পরিচয় নিয়ে তাকে থানাতেই রেখে দেয়। কার্তিক গীতাদেরকে বাড়িতে চলে যেতে বলে। গীতা এবং কার্তিক বাড়ি ফিরছিল, আর বাড়ি ফেরার পথে একটা চায়ের দোকানে একটা লোকের কাছে সেই টাকার ব্যাগটা তারা দেখতে পারে। বিশ্ব তারপর নিচে নামে, আর নিচে নেমে দেখতে পায় এই লোকটা আর কেউ নয়, সিসিটিভি অপারেটর জগদীশ। বিশ্ব জগদীশকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করায় জগদীশ সেখান থেকে দৌড়াতে থাকে। তারপর বিশ্ব তার পিছু করা শুরু করে এবং বস্তির একটা মাথায় গিয়ে জগদীশকে বিশ্ব ধরে ফেলে। এই সেই বস্তি যে বস্তিটার কথা ডেভিড বলেছিল। তারপর গীতা সেই বস্তিতে কৃষ্ণার কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কৃষ্ণাকে কেউ চিনতে পারছিল না। এরপর গীতা যখন ডেভিডের কথা বলে তখন তারা ডেভিডের বাড়ি দেখিয়ে দেয়। বাড়িতে কেউ ছিল না। তারপর গীতা সেই বাড়ির মধ্যে ঢোকে। বাড়ির মধ্যে ঢোকার পর সেখানে একটা ট্রাঙ্ক দেখতে পায়। ট্রাঙ্কটার মধ্যে বেশ কিছু ছবি ছিল। এর মধ্যে একটা ছবিতে বেবি এবং জগদীশকে দেখা যায়। গীতা যখন এই ছবিগুলো দেখছিল ঠিক তখনই পেছন থেকে গীতার মাথায় কেউ একটা বাড়ি দেয়, আর গীতা সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা সেখানে বেবিকে দেখতে পাই। এরপর আমরা এখানে এই ক্রাইম থ্রিলারের রহস্য উদ্ঘাটন করতে পারি। আসলে ডেভিড বেবির বাবা ছিল, আর জগদীশ ছিল বেবির হাজবেন্ড। তারা সবাই মিলে প্ল্যান করে এই কাজটি করেছে। বেবি বলে, আমরা তো তোকে তুলে আনতে চেয়েছিলাম, আর তোকে সহ বাচ্চাদের সহ 3 জনকে মেরে ফেলতাম। যাক, ভালোই হলো, আমাদের আর কষ্ট করতে হলো না। তুই নিজে থেকে আমাদের ডেরায় চলে এসেছিস। এখন তোর বোনের কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা নেব। তখন বেবি বলে, এই নে, তোর বয়ফ্রেন্ড ফোন করেছে, শেষবারের মতো একটু কথা বলে নে। বিশ্ব ফোন করে তাকে বলে, আমি সবকিছু জেনে গিয়েছি। ডেভিড আসলে বেবির বাবা এবং জগদীশ বেবির স্বামী। পুলিশ আসলে ওর ভাইকে ধরে ফেলেছে। আর একটা কথা, বাচ্চারা আমার কাছে আছে, আর ওরা অনেক সেফ আছে। এই কথাটি শোনার পরে গীতা বেবিকে মারতে শুরু করে। এখন আসলে তো বেবির আর কোনো দুর্বলতা ছিল না, যেজন্য বেবি গীতাকে প্রচুর মারতে থাকে, আর মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলে। এরপর আমরা সেখানে ওয়াচম্যানকেও দেখতে পাই, আর জানতে পারি এই ওয়াচম্যানটাও বেবির ভাই ছিল। আসলে পুরো পরিবার মিলেই একটা পরিবারকে টার্গেট করেছিল তাদের সাথে এই অন্যায়টা করার জন্য। তো যাই হোক, সেখানে ওয়াচম্যান গীতাকে মারতে যায়, কিন্তু গীতা সেই ওয়াচম্যানটাকেও মারে। এর মধ্যে সেখানে বিশ্ব এবং পুলিশরাও চলে আসে, আর তারপর তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে যায়। এরপর দেখানো হয় বিজয়ন্তী ফিরে এসেছে, আর বিজয়ন্তী সবকিছু জেনে ফেলেছে। তো সেখানে টিভিতে একটা খবর হচ্ছিল, আর খবরে বলা হয় বেবিদের পরিবারের 5 জনই জেলের মধ্যে মারা গিয়েছে। তখন সেখানে শ্রীনুর কল আসে, আর এখানে আমরা জানতে পারি বিজয়ন্তী শ্রীনুকে দিয়ে ওই 5 জনকে জেলের মধ্যে মেরে ফেলেছে। আর এই কাজের বিনিময়ে বিজয়ন্তী এখন শ্রীনুর কেসটা লড়বে। আর এই কথাবার্তার মাধ্যমেই মুভিটা এখানেই শেষ হয়। মুভিটাতে আমরা বেশ কিছু থ্রিলার তো উপভোগ করেছেই, তার সাথে সাথে আমরা আসলে বুঝতে পেরেছি মানুষরা বিপদে পড়লে কতটা হেল্পলেস হয়, আর আশেপাশের মানুষরাও সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পারে তারও একটা চাক্ষুষ প্রমাণ পাই আমরা এই মুভির মাধ্যমে। আপনি বিপদে পড়লে আপনার পরিস্থিতির সুযোগ নিয়ে আপনার আশেপাশের মানুষজনই ফায়দা লোটার চেষ্টা করবে, তাই সবসময় সচেতন থাকার চেষ্টা করবেন। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এত দূর পর্যন্ত কষ্ট করে এই মুভিটা শুনেছেন, অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করে যাবেন। তো শেষে একটা কথাই বলতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।